দেখ আজকে যেটা পড়বো সেটা হলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, স্থানাঙ্ক জ্যামিতির লাস্ট চ্যাপ্টার, লগারিদমের আগের চ্যাপ্টারটা, 20 নম্বর চ্যাপ্টার, ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি করে করছি, বার করছি, দেখ সেটা। ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে। তিনখানা ধর বিন্দু আছে, ধর তিনখানা পয়েন্ট আছে, ধর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। এই পয়েন্টের ক্ষেত্র, এই পয়েন্টের স্থানাঙ্ক ধর x1 y1, এই অঙ্কে এই পয়েন্টের স্থানাঙ্ক ধর x2 y2, আর এইটার স্থানাঙ্ক ধর x3 y3। পয়েন্ট তিনটাকে আমি যোগ করলাম, যোগ করলে কি পাবো, একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, তিনটে পয়েন্টের স্থানাঙ্ক বলে দেওয়া আছে x1 y1, x2 y2 আর x3 y3, আমি ধরে নিয়েছি, বইতে বলে দেওয়া থাকবে অঙ্ক করার সময়। তো তিনটে পয়েন্টের স্থানাঙ্ক বলে দেওয়া আছে, তোকে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তিনটে পয়েন্ট সরলরেখা দিয়ে যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল তোকে বার করতে দিয়েছে। ক্ষেত্রফল কি করে বার করবি, একটাই ফর্মুলা আছে এই চ্যাপ্টারেতে, ওই একটাই ফর্মুলা দিয়ে পুরো জিনিসটা হয়ে যাবে। একখানা ফর্মুলা, খুবই সোজা অঙ্ক প্রত্যেকটা। একটা অঙ্ক দেখিয়ে দেবো, প্রতিটা অঙ্ক বাড়িতে নিজে করবি, কিচ্ছু নেই অঙ্কগুলো, একই ফর্মুলা, খালি ফর্মুলায় ফেললে অঙ্ক শেষ হয়ে যাবে। ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এই ফর্মুলা তোর, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আর এখন যে ফর্মুলাটা লিখছি, এই দুটো ফর্মুলা একই। তুই যেটা ইচ্ছা তুই লিখতে পারিস তোর সুবিধা মতো, দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি একই। x3 মাইনাস x1 x1 মাইনাস x2। ঠিক আছে, তো এটাতে মড থাকবে, হ্যাঁ মড। এটা হচ্ছে মড, মানে কি পরে বলবো। মড মানে হচ্ছে ভেতরটা খালি পজিটিভ হবে, ক্ষেত্রফলটা মাইনাসে তুই নিতে পারবি না। তো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই যে তিনটে নয়, দুটো, এই ফর্মুলাটার এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা একই ফর্মুলা। ঠিক আছে, আর এই ফর্মুলাটার সামনে আমি এই চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটাকে আমরা মড বলবো। মড পুরো নাম হচ্ছে মডিউলাস। ঠিক আছে, তো এই চিহ্নটা এরকম দুটো যে দাগ দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মতো নয় কিন্তু, জাস্ট এরকম দুটো দাগ, এই দুটো দাগ যে দিয়েছি এটার নাম হচ্ছে কি মডিউলাস বা মড ছোট করে বলে। এই চিহ্নটা দেয়া মানে হচ্ছে ওর ভেতরে যদি মাইনাস সংখ্যাও থাকে তুই সেই চিহ্নটাকে বাদ দিয়ে লিখবি। মানে এর মধ্যে যাই থাকুক না কেন, যখন এই চিহ্নটাকে তুই তুলবি তখন কিন্তু এই চিহ্নটা থাকবে না। ঠিক আছে, মানে আমি সাপোজ বলছি মড ভেতরে আছে -2। ঠিক আছে, আমি যখন এই চিহ্নটাকে ছাড়া লিখবো, এই মাইনাসটা আর লিখতে পারবো না আমি। ঠিক আছে, যদি ধর এই চিহ্নর মধ্যে +2 আছে, তখনও লিখলে এটা 2ই হবে। তার মানে কি, এই চিহ্নটার মধ্যে যাই থাকুক না কেন, তার চিহ্ন যদি মাইনাস আসে, সেটাকে আমরা মাইনাসটাকে বাদ দিয়ে সংখ্যাটাকে শুধুমাত্র লিখব, বা রাশিটাকে শুধুমাত্র লিখব। মাইনাস থাক প্লাস থাক যাই থাকুক না কেন, চিহ্ন বাদ দিয়ে বাকি রাশিটাকে লিখব। যেহেতু প্লাস থাকলে +2 মানেই তো 2, সেই জন্য এখানে প্লাস থাকলে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু মাইনাস থাকলে কি হয়, সামনের মাইনাসটা চলে যায়, উঠে যায়। তাহলে এই মডের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা কি হয়ে যাবে, চলে যাবে, শুধুমাত্র সংখ্যাটা বা রাশিটা পড়ে থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রফলের আগে আমি কি দিয়েছি, মড দিয়েছি, এইটা এখানে মড দিয়েছি। তো এই যে মড দিয়েছি ক্ষেত্রফলের আগে, মানে কি, যদি ত্রিভুজের ক্ষেত্রফলের মান মাইনাসে চলে আসে, তাহলে ওই যেহেতু মড আছে সেহেতু ওই মাইনাসটা কিন্তু লাস্ট লাইনে আর থাকবে না, যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলাতেই মড আছে।
যেহেতু মড আছে সেহেতু মাইনাস চিহ্নটা কিন্তু উঠে যাবে যদি ক্ষেত্রফল মাইনাস এসেও গিয়ে থাকে। তার কারণ হলো ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারবে না। যদি মাইনাস আসে, মড দেয়া আছে মানে মাইনাসটা উঠে যাবে। মড সম্বন্ধে এখনো অবধি এইটুকুই তুই জেনে রাখ, মড মানে মাইনাস থাকলে সেটা থাকবে না, উঠে যাবে। ঠিক আছে? তো ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা নিশ্চয়ই বোঝা গেল। ত্রিভুজের ক্ষেত্রফলের বোঝার কিছু নেই, ফর্মুলাটা তোকে মুখস্থ করতে হবে। হাফ ইন্টু মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। ঠিক আছে? এবার তুই বলতেই পারিস এই ত্রিভুজের ফর্মুলা কোথা থেকে এলো, এই ত্রিভুজের ফর্মুলাটা কোথা থেকে এলো সেটা ছবি এঁকে দেখাতে হবে। সেটা আমি যখন তোকে অফলাইনে পড়াবো তখন দেখাবো, অনলাইনে দেখাতে গেলে অসুবিধা হবে, কারণ ওটা সামনাসামনি না বললে অসুবিধা আছে। অঙ্কর মোটামুটি এই চ্যাপ্টারটা করিয়ে দেওয়ার পর অনলাইনে করানোর মতো আমার আর কিছু থাকবে না, কারণ এরপর সেই রাশিবিজ্ঞানটা খালি বাকি থাকবে। রাশিবিজ্ঞানটা তো গ্রাফ করতে হবে, তো ওটা তো তোকে সামনাসামনি করতে হবে, সামনাসামনি আমি করাতে পারবো। আপাতত যে পুরোনো অঙ্কগুলো আছে সেগুলোই বাড়িতে ভালো করে প্র্যাকটিস কর, আর এই যে কাজটা দিচ্ছি চ্যাপ্টারটাই কাজটা পুরোপুরিভাবে শেষ কর। ঠিক আছে? আপাতত এই চ্যাপ্টারটা শেষ কর, আর ওই যে কাজগুলো দিচ্ছি সেগুলো কর। তাহলে যেটা হলো সেটা কি, এই হচ্ছে দুটো ফর্মুলা। তুই এইটাও ফেলতে পারিস, এটাও ফেলতে পারিস, যে কোনো একটা ফেলবি, এরকম কোনো ব্যাপার নেই। এইটা ফেললেও অঙ্ক উত্তর মিলে যাবে, এটা ফেললেও অঙ্কের উত্তর মিলে যাবে। তাহলে কি বললাম, তিনটে ত্রিভুজের তিনটে বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে, ওই বিন্দুগুলোকে যোগ করলে যে সরলরেখা তিনটে দিয়ে যদি যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে, সেই ত্রিভুজটা ক্ষেত্রফল তোকে বার করতে বলবে। ত্রিভুজটা ক্ষেত্রফল বার করার ফর্মুলা এখানে আমার দিয়ে দিয়েছি, এটাও যা ফর্মুলা এটাও তাই ফর্মুলা। ফর্মুলাটাকে খেয়াল করে একটু মুখস্থ করবি, মুখস্থ করতে সুবিধা হবে। দেখ, x1 হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, বা এইটাও তুই লিখতে পারিস y1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2। দুটো ফর্মুলা একই ফর্মুলা। এবার একটা অঙ্ক উদাহরণ দিয়ে দেখলে অঙ্কটা তুই বুঝতে পারবি। মন থেকে উদাহরণ দিই। ধর সাপোজ তোর কাছে তিনটে বিন্দু তোকে বলে দিয়েছে, তোকে তিনটে বিন্দু বলে দিয়েছে। এই বিন্দুটা বলে দিয়েছে 2, 1, এখানে একটা বিন্দু বলে দিয়েছে তোর 1, 3, আর এখানে একটা বিন্দু তোকে বলে দিয়েছে 5, 6। তো এই তিনটে বিন্দু যোগ করলে কি পাবো, একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ওই ত্রিভুজটা ক্ষেত্রফল তোকে বার করতে দিয়েছে, খুব ইজিলি তুই করে ফেলবি। এটাকে কি ধরবি, x1 y1, তোর নিজের ইচ্ছা মতো ধরবি। এটাকে ধরবি x2 y2, আর এটাকে ধরবি x3 y3। ঠিক আছে? ফর্মুলা কি, হাফ ইন্টু, এটাও ফেলতে পারিস এটাও ফেলতে পারিস, আমি উপরেরটা ফেলছি, তুই নিচেরটাও ফেলতে পারিস, যা ইচ্ছা তোর তাই ফেলবি। তো ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, হাফ ইন্টু মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2, মড চিহ্নটা দিতে ভুললে কিন্তু অঙ্কটা কাটা, y3 মাইনাস y1 দ্বারা হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ, শেষে মড দিবি। ঠিক আছে? মান তোর জানা আছে, x1 কত, x1 হচ্ছে 2, y2 মাইনাস y3, y2 কত, y2 হচ্ছে 3, y3 কত 6, x2 কোথায়, এটা x2 1, y3 মাইনাস y1 কোথায় 6, আর y1 কোথায় 1 হলো। x3 কোথায়, এটা x3 5, y1 কোথায়, y1 এটা 1, আর y2 কোথায়, এটা y2, এখানে আছে কত 3। তাহলে আমার হয়ে গেল লেখা। এবারে ভেতরটাকে ক্যালকুলেশন করবো, যেটা বেরোবে সেটাই উত্তর। 2 ইন্টু 3 মাইনাস 6 হচ্ছে -3,
প্লাস 1 ইন্টু 6 মাইনাস 1 হলো 5, আর 5 ইন্টু মাইনাস 2, এটা 1 মাইনাস 3 মাইনাস 2, এটা করলে হচ্ছে তোর -6 প্লাস 5 মাইনাস 10, তা যেটা আসছে সেটা হচ্ছে কি 16 আর 5 21, না ভুল বলছি, 16 -16 প্লাস 5, -16 প্লাস 5 মানে হচ্ছে তোমার -11, তাহলে হাফ ইন্টু মডের মধ্যে -11। আমি কি বলেছি, মডের মধ্যে মাইনাস থাকলে মডটা তুললে ওটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত হবে 11 ইন্টু হাফ, মানে হচ্ছে 11কে হাফ দিয়ে করলে হয় তোর 5.5, ঠিক আছে 5.5 বর্গ একক লিখবি, হ্যাঁ ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, তো 5.5 বর্গ একক। তাহলে নিশ্চয়ই বোঝা গেল ত্রিভুজের তিনটে বিন্দু স্থানাঙ্ক দেখ বলে দেওয়া আছে, x1 y1 x2 y2 x3 y3, আমাকে ক্ষেত্রফল বার করতে দিয়েছে, আমি করে দিলাম। কিন্তু এই অঙ্ক ছাড়াও আরো এক ধরনের অঙ্ক থাকবে, দুটো টাইপের অঙ্ক খালি তোদের ওই চ্যাপ্টারটাতে আছে। একটা হলো এরকম ত্রিভুজের তিনটি স্থানাঙ্ক বলে দিয়ে বলবে ত্রিভুজটা ক্ষেত্রফল হয় কিনা, আর একটা হলো তোকে বলবে সমরেখ দেখাও। সমরেখ দেখাও কি করে করবি বোঝ, দেখ ভালো করে ত্রিভুজ কখন উৎপন্ন হয় এটা আগে ভালো করে বোঝ। ধর এই একটা সরল রেখা, এই সরল রেখার ওপর অসংখ্য বিন্দু আছে, তো ধর এখানে একটা বিন্দু আছে নাম দিলাম এ, এখানে একটা বিন্দু নাম দিলাম বি, আর আরেকটা বিন্দু, দুখানা বিন্দু সবসময় একই সরলরেখার ওপর থাকবে, যে কোনো দুখানা বিন্দু সবসময় একটা যে কোনো সরলরেখার ওপর কিন্তু থাকবে। কিন্তু যখনই দুয়ের বেশি বিন্দু হয়ে যাবে, তিনটে বিন্দু, সেটা কিন্তু একই সরলরেখার ওপর থাকতেও পারে নাও থাকতে পারে। ধর এখানে এ আর একটা বিন্দু, বি একটা বিন্দু, এই দুটোকে যোগ করলে এ বি একটা সরলরেখা পেলাম, তাই এ বি সরলরেখাটার ওপর এ বিন্দুটাও আছে, বি বিন্দুটাও আছে। তো দুটো বিন্দু, তুই ধর এখানে একটা বিন্দু নিলি আর এখানে একটা বিন্দু নিলি, এই দুটোও কিন্তু যে কোনো না যে কোনো একটা সরলরেখার ওপর কিন্তু অবস্থান করবে। একইভাবে এখানে একটা বিন্দু নে, এখানে একটা বিন্দু নে, সেটাও কিন্তু একই সরলরেখার ওপর অবস্থান করে। তার মানেটা কি, দুখানা বিন্দু যদি হয় তাহলে সেটা কোনো না কোনো সরলরেখার ওপর অতি অবশ্যই অবস্থান করবে। যেমন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, একই সরলরেখার ওপর থাকতেই হবে। দুখানা বিন্দু একটা সরলরেখার ওপর থাকতেই হবে, থাকবেই। কিন্তু যদি দুইয়ের বেশি বিন্দু হয়ে যায়, বিন্দু যদি থাকে, তখন কিন্তু সেই তিনটে বিন্দু একই সরলরেখার উপর থাকতেও পারে নাও থাকতে পারে। মানে সাপোজ ধর এখানে একটা বিন্দু আছে সি, ঠিক আছে, তাহলে এ বি আর সি একই সরলরেখার উপর অবস্থিত, তো যেহেতু তিনটে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এটাকে বলবো হচ্ছে সমরেখ বিন্দু। কি বলবো, তিনটে বিন্দুকে বলবো সমরেখ বিন্দু, তিনটে বিন্দুকে বলবো সমরেখ বিন্দু। কেন সমরেখ বিন্দু বলবো, এ বি সি এই তিনটে বিন্দুকে সমরেখ বলবো, কেন বলবো, কারণ এ বি সি একই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। আর যদি একই সরলরেখার উপর না থাকে তাহলে সমরেখ নয়, ঠিক আছে, তাহলে সমরেখ হবে না। তো তুই আগে আমায় বল যে ত্রিভুজ কখন উৎপন্ন হয়। ত্রিভুজ তখনই উৎপন্ন হবে যখন এই সি বিন্দুটা এই এ বি সরলরেখার উপর থাকবে না। মানে তুই দেখ, আমি ছবি আঁকলে বুঝতে পারবি। ধর এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর এই এখানে একটা বিন্দু আছে। তো এই সরলরেখার ওপর তুই যে কোনো বিন্দু নিতে পারিস, কিন্তু যদি নিস তাহলে কিন্তু এই তিনটে বিন্দু দ্বারা ত্রিভুজ উৎপন্ন হবে না। কিন্তু যদি এই সরলরেখাটার বাইরে যে কোনো একটা বিন্দু নিস, ধর এখানে একটা আমি বিন্দু নিলাম, এই সরলরেখাটার বাইরে আমি ধর এখানে একটা বিন্দু নিলাম, যেই এইখানে বিন্দুটা নিলাম অমনি যেই সরলরেখাটাকে যোগ করবো দেখ একটা ত্রিভুজ উৎপন্ন হবে। কিন্তু এই বিন্দুটাই যদি এই এখানটায় থাকতো তাহলে কিন্তু এটা কোনো ত্রিভুজ উৎপন্ন করতো না, একটা সরলরেখাই খালি হতো। যদি বিন্দুটা এখানে থাকে, এই বিন্দুটা যদি এখানে থাকে, তখনও কিন্তু দেখ একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তার মানেটা কি, যদি দুটো বিন্দু তো সবসময় একই সরলরেখায় থাকবেই, কিন্তু তৃতীয় বিন্দুটি যদি একই সরলরেখায় না থাকে, যদি ওই সরলরেখাটার বাইরে কোনো একটা স্থানে থাকে, ওপরে থাকে বা নিচে থাকে বা পাশে থাকে, যদি থাকে, মানে মোট কথা সরলরেখার ওপর যদি না থাকে, তৃতীয় বিন্দুটা যদি সরলরেখার ওপর না থাকে, তবেই কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়। এই জায়গাটা ভালো করে বোঝ যে এই তৃতীয় বিন্দুটা সরলরেখার ওপর যদি থাকে তাহলে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে না, কারণ এই তিনটে বিন্দু তখন একই সরলরেখায় চলে আসবে। কিন্তু যদি এই বিন্দুটা ওপরে থাকে বা নিচে থাকে, তখনই কিন্তু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। দেখতে পাচ্ছিস তো, যোগ করলে ত্রিভুজ পাচ্ছি একটা। তো তাহলে কি হচ্ছে, যদি বিন্দু একই সরলরেখা, এই তৃতীয় বিন্দুটা যদি একই সরলরেখায় না থাকে, তার মানেটা কি, একই সরলরেখায় থাকলে মানেটা কি, তিনটে বিন্দু একই সরলরেখায় থাকলো মানে হচ্ছে তিনটে বিন্দু সমরেখ। তাহলে একই সরলরেখায় থাকলো না মানে হচ্ছে সমরেখ নয়। তাহলে যদি তিনখানা বিন্দু সমরেখ না হয় তবেই কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়। কি বললাম, তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, সমরেখ
না হয় তবেই ত্রিভুজ উৎপন্ন হবে, তবেই ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, তবেই ত্রিভুজ উৎপন্ন হবে। কারণ সমরেখ যদি হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে না। সমরেখ মানে কি, একই সরলরেখার উপর তিনটে বিন্দু অবস্থিত। ঠিক আছে, এ বি আর এটা তো সি ধরলাম, এই সিটা যদি এখানে থাকে তাহলে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে না, তখন কিন্তু এটাকে সমরেখ বিন্দু বলবো। যদি সিটা এখানে থাকে বা এখানে থাকে তখন কিন্তু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে তিনটে বিন্দু যদি সমরেখ না হয় তবেই ত্রিভুজ উৎপন্ন হবে, যদি সমরেখ হয় তবে ত্রিভুজ উৎপন্ন হবে না। এবার তোকে যদি সমরেখ দেখাতে বলে তখন তুই কি করবি, এটা হচ্ছে মেন জিনিস। যদি তোকে বলে যে তিনখানা বিন্দু দিয়ে যে এই তিনটে বিন্দু সমরেখ প্রমাণ করো, তখন তুই কি করবি, খুবই সোজা। সমরেখ মানে কি, ত্রিভুজ উৎপন্ন হবে না, তাহলে কি হবে, ত্রিভুজ যদি উৎপন্নই না হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0। যদি তোকে দেখাতে বলে তিনটে বিন্দু সমরেখ, তাহলে আমি তোকে কি দেখাতে হবে সেটা তোকে বোঝাচ্ছি। সমরেখ মানেটা কি, একই সরলরেখার উপর অবস্থিত। এবার একই সরলরেখার উপর যদি তিনটে বিন্দু অবস্থান করে তাহলে ত্রিভুজ কি উৎপন্ন হচ্ছে, হচ্ছে না। যদি ত্রিভুজ উৎপন্ন না হয় তাহলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে, থাকবে না, ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে না। তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে না সমরেখ হলে, সেই জন্য ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, 0 হবে, 0। ত্রিভুজ উৎপন্ন হবে না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0। তাহলে যদি তিনখানা বিন্দু সমরেখ দেখাতে বলে তুই কি দেখাবি, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 0 দেখাবি। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানেই সরলরেখা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, আর ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না মানেই তো সমরেখ, ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না মানেই সমরেখ। তাহলে বোঝা গেল যে যদি বলে তোমাকে তিনটে বিন্দু সমরেখ প্রমাণ করো, তখন তোমাকে দেখাতে হবে কি, তখন তোমাকে দেখাতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল 0। বোঝা গেছে, ত্রিভুজের ক্ষেত্রফল 0। আর যদি তোকে বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত এমনি বার করতে দেয় যদি, তাহলে ওই প্রথম দুটো ফর্মুলা দিয়ে ফেল করবি। আমি যেমন একখানা করে দেখিয়ে দিয়েছি, আমি এটা বইয়ের অঙ্ক করে দেখাইনি, বইয়ের অঙ্কগুলো তুই নিজে করবি, পুরো চ্যাপ্টারটাই তোর বাড়ির কাজ, পুরো চ্যাপ্টারটা তোর বাড়ির কাজ। আর আমি কি বললাম, সমরেখ যদি দেখাতে বলে তাহলে তোকে কি দেখাতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 দেখাতে হবে। বোঝা গেছে। যদি তিনখানা বিন্দু দিয়ে তোকে বলে, আমি লিখে দিচ্ছি এখানে, সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত, যদি তিনখানা বিন্দু ধর তোকে দিয়েছে x1 y1, এই একটা বিন্দু আছে, x2 y2 এই একটা বিন্দু আছে, আর x3 y3 এই একটা বিন্দু আছে। এবার x1 x2 x3 এগুলো সব বলে দেওয়া থাকবে অঙ্কতে। তোকে তিনটে বিন্দু দিয়ে বললো দেখাও যে সমরেখ, তাহলে তুই কি করবি, কি বললাম, সমরেখ মানে কি, ত্রিভুজ উৎপন্ন হবে না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা এখানে লিখে দিবি। কি লিখবি, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 মড শেষ। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু মড এটা, তো এইটা সমান কিন্তু 0 হয়ে যাবে, এটা সমান 0, এটা তোকে দেখালেই সমরেখ হয়ে যাবে। তো এরা সমান 0 হলে কি হবে, এই দুইটা এদিকে চলে আসলে 0ই হয়ে যাবে। তাহলে কি হবে, এটা হবে y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, এটা সমান 0, কারণ দুইটা দিকে চলে এসেছে। যেহেতু এটা সমান 0 তাহলে এই মডটা থাকার কোনো প্রশ্নই আসছে না। মাইনাস থাকলে সেই মাইনাসের চিহ্নটা চলে যায় মড থাকার জন্য। তো এখানে তো মাইনাস আসছেই না, এখানে তো আসছে বলছে 0, তাহলে সুতরাং এই মডটা না থাকলেও আর কোনো অসুবিধা নেই, যেহেতু 0, কারণ মড অফ 0 0ই হয়, 0 তো আর মাইনাস হতে পারবে না। 0 কিন্তু প্লাস মাইনাস কিছুই হয় না, 0 0ই হয়, 0 আগে প্লাস মাইনাস বসানো যায় না। সুতরাং এখানে মডটা থাকাও যা না থাকাও তাই মডটাকে আমি তুলে দিলাম। তাহলে এইটুকুটা সমান 0, এটা তুই যদি দেখাতে পারিস, এইটুকুটা সমান 0, এটা তুই যদি দেখাতে পারিস, তিনখানা বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে, তুই মানটা খালি এখানে পুট করে দিবি। তো মানটা পুট করে দিয়ে দেখবি ক্যালকুলেশন করে, যদি 0 আসে তাহলে বলবি তিনটে বিন্দু সমরেখ, যদি 0 না আসে তাহলে বলবি তিনটে বিন্দু অসমরেখ, সমরেখ নয়। বোঝা গেল, খুব একদম ক্লিয়ার। তো তাহলে সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 0 করে দিবি, ব্যাস, এটা সমান 0 দেখিয়ে দিবি। আর যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, তার তো ফর্মুলা আমি শিখিয়ে দিলাম। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এই দুটো ফর্মুলা, আর কিভাবে করতে হয় একটা করে দেখিয়ে দিলাম মন থেকে উদাহরণ নিয়ে। বইয়ের যে অঙ্ক আছে সব করবি নিজে, খুবই অল্প অঙ্ক আছে, খুব কম অঙ্ক আছে, বইয়ে পুরো চ্যাপ্টারটা করে শেষ করে ফেলবি। হ্যাঁ।